আজকে থেকে আমরা শুরু করব তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে তার ম্যাথের যে স্কুলগুলো আছে তার একদিক থেকে আমরা সমাধান করব। প্রথম যে স্কুলটা আছে সেটা হচ্ছে 374 পাতা। হ্যাঁ, এখানে আমরা 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ যতগুলো আছে সেগুলো এখানে প্রত্যেকটা করে দিব, আর বাকি যতগুলো আছে যেগুলো মানে বইয়ের বাইরে আছে বা উদাহরণ থেকে আছে সেগুলো করে দিব। যেগুলো সব লেসনের আছে সেগুলো কিন্তু বলে দিব কোনটা কত কথায় আছে, সেগুলো তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো দেখো এক দাগে প্রথম যে প্রশ্ন বলা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রত্যেকটা প্রতি ক্ষেত্রে উত্তর দিতে হবে বলছে। আর একের প্রশ্নটা বলা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের বইয়েরই প্রশ্ন, তবু আমি করে দিই। তো কি কি তথ্য দেওয়া আছে এখানে দেখে নাও। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে সুদের হার এখানে বলা নেই, আমি এখানে সংক্ষেপে করব, খুব বড় করব না। হ্যাঁ, তো একের যে প্রশ্নের তথ্য দেওয়া আছে আর এর মান কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে, তাই তো। আর বলছে কত টাকার, মানে এখানে আসলটাও বলা নেই, আর কত হলে কোন টাকার মানে আসলটাও বলা কিন্তু এখানে নেই। তা আসলটাও ধরছে এখানে কত দেওয়া নেই, পি ধরছে ধরো। তারপরে বলছে 4 বছরের সুদ, তাহলে এখানে পি এর মানটা দেওয়া আছে কত 4 বছর। আর বলছে এই 4 বছরের সুদ যত টাকা হবে সেটা হচ্ছে আসলের 8/25 গুণের সমান। তাহলে বলো আমরা যদি এই পি টাকা আর % সুদের হারে এই 4 বছরের জন্য সুদ বের করি, তাহলে এটা আমরা পেয়ে যাব পি ইন্টু আর ইন্টু টি। টি এর মান কত বলো 4 বাই কত লিখতে পারবো 100। আর এই মানটাই শর্তানুসারে কি লিখবো তাহলে আসলে, তাহলে আসল কত এখানে পি টাকা তার কত গুণ 8/25 গুণ, তাহলে এটা পেয়ে যাবো 8/25। এটাকে সরল করলে আমরা আর এর মান পেয়ে যাবো। সংক্ষেপে করছি তাই উভয় পক্ষ থেকে আমরা পি আর পি কি করতে পারি কেটে দিতে পারি। এখানে 4/25 কত পেয়ে যাবো, আবার নিচে 25/25 কি হবে বাদ পড়ে যাবে, তাহলে এখানে আর বাই 25 সমান কত থাকছে 8/25। 25/25 যদি আমরা বাদ দিয়ে দিই 8 সমান কত পেয়ে যাবো, তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাবো ডি দাগেরটা। তারপরে দুই এর প্রশ্নটা দেখো বলা আছে যে কে x² - 5x + k = 0 দ্বিঘাত সমীকরণের 20 সমান ও বাস্তব হলে কে এর মান কত। তাহলে এখানে দেখো লেখা আছে কে x² - 5x + k = কত দেওয়া আছে 0। তেমন না মোনালিসা গল্প বন্ধ করো, বই খাতা বের করো, সঙ্গে সঙ্গে অঙ্কগুলো টুকবা। তো বলছে এর 20 বাস্তব আর সমান বলা আছে, তাই তো। তা এখানে আমরা জানি কোন সমীকরণের 20 যদি বাস্তব আর সমান থাকে তাহলে কি হয় বলো, b² - 4ac এর মান কি হয় 0 হয়। শ্রীধর আচার্যের সূত্রের রূপের মধ্যে যে অংশটা ছিল b² - 4ac ওটার মান যদি 0 পাই তাহলে বলা হয়েছিল 20 বাস্তব আর কি সমান। তাহলে এখানে a b c এর মান যদি আমরা বসে দিয়ে আর সরল করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব k এর মান। তাহলে x² এর আগে যেটা থাকে সেটাকে বলা হয় কার মান এর মান। তাহলে এর মান কত এখানে k। x এর আগে যেটা থাকে সেটা কার মান b এর মান, তাহলে -5। আর লাস্টে যেটা থাকে সেটা কার মান, তাহলে c এর মান কত এখানে k। তাহলে এখানে যদি আমরা b² - 4ac তে মানটা বসাই তাহলে b এর মান বসাবো কত -5 তার স্কয়ার -4 ইনটু a এর মান কত এখানে k ইনটু c, c এর মান কত k সমান কি পেয়ে যাব 0। -5 এর স্কয়ার 5 এ 5 কত হয়ে যাবে 25, আর এখানে পেয়ে যাচ্ছি 4 ইনটু k, তাহলে 4k² = 0। এই 25 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে -4k² সমান মাইনাস, তো মাইনাস মাইনাস দুই দিক থেকে কি হবে কেটে যাবে, এখান থেকে k সমান পেয়ে যাব তাহলে 25 বাই কত 4। আবার বাম দিকে স্কয়ার থাকলে ডান দিকে গিয়ে কি হবে রুট ওভার হবে, তাহলে 25 এর কত পেয়ে যাব 4, 25 এর 4। তা আমরা জানি রুটের মধ্যে থেকে যদি কোনো কিছুকে বের করতে হয় তাহলে সেটা কি দিয়ে হয় প্লাস মাইনাস দিয়ে। তো এখন 25 এর বর্গমূল কি বলো আর 4 এর বর্গমূল, তাহলে উত্তর পেয়ে যাব আমরা প্লাস মাইনাস 5/2। তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা ডি দাগেরটা। তারপরেরটা দেখো কি বলা আছে 3 দাগ। বলছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 এবং 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এরকম একটা সূত্র জানি
এই সদৃশ্যতা চ্যাপ্টার থেকে, ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, আর এটা নাম দিয়ে দিলাম আমরা ডিই এফ। তো বলছে এটার এটা যদি সদৃশ হয়, ঠিক আছে, আর এর যে বাহুগুলার সঙ্গে অনুরূপ হবে, সেটার ক্ষেত্রে আমরা এরকম একটা কন্ডিশন পাবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল এটা হবে অনুরূপ বাহুগুলার বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহুগুলার বর্গের অনুপাতের সমান। তাহলে সাপোজ ধরে নাও এই বিসি বাহুটার সঙ্গে এখানে ইএফ বাহুটার দৈর্ঘ্য অনুরূপ বাহু ধরছি, তাহলে অবশ্যই এখানে লিখতে পারবো আমরা বিসি স্কয়ার বাই ইএফ তার স্কয়ার। একই রকম ভাবে এবির সঙ্গে যদি ডিই হয়, তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারবো এবি স্কয়ার সমান ডিই স্কয়ার, আর এখানে এসি স্কয়ার সমান তাহলে পড়ে থাকবে ডিএফ তার স্কয়ার। আমরা যে কোনো একটা ধরে করব। তো এখানে প্রথম ত্রিভুজটার পরিসীমা কত বলা আছে? 36। তাহলে এটা ধরে নাও 36 আর এটা ধরে নাও 25, আর প্রথম ত্রিভুজটার এই বিসি বাহুটা ধরে নাও 9। তো দ্বিতীয় ত্রিভুজে ইএফ যে থাকছে তার মানটা ধরো আমাকে বের করতে হবে। যদি এত কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট করতে পারবো যে প্রথমটার ক্ষেত্রফল বাই দ্বিতীয়টার ক্ষেত্রফল সমান প্রথমটার বাহুর স্কয়ার বাই দ্বিতীয়টার বাহু স্কয়ার, যেটাকে আমরা সমাধান করব। তাহলে বলো এবিসির মান কত পেয়েছি? 36, আর ডিইএফ এর মান কত পেয়ে যাচ্ছি? 25। বিসির মান হচ্ছে 9 তার স্কয়ার, আর ইএফ এর মান আমরা কি করব এখানে বের করব। তাহলে এখান থেকে কি লিখতে পারছি? যদি আমরা কোণাকুণি গুণ করে এটার সঙ্গে এটা গুণ করে পেয়ে যাচ্ছি ইএফ তার স্কয়ার ইনটু কত 36, আর এটার সঙ্গে এটা গুণ করে পেয়ে যাচ্ছি 25 ইনটু 9 এর স্কয়ার, মানে 9 9 81 একবারে লিখলাম। ইএফ কে আমরা বাম দিকে রাখছি, তাহলে ইএফ এর স্কয়ার সমান পেয়ে যাব 25 ইনটু 81 বাই কত 36। বাম দিকে স্কয়ার আছে মানে ডান দিকে গিয়ে কি করব আমরা রুট করে দিব। 25 ইনটু 81 বাই কত পেয়ে যাচ্ছি 36। তাহলে এখানে সবগুলা যদি আমরা বর্গমূল করি, 5 গুণ এটা পেয়ে যাচ্ছি কত 9 বাই কত 6, গুলো আবার কাটছে, আমরা আগেও কাটাকাটি করে নিতে পারি। তা 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2, 3 দিয়ে কাটলে 3, আর এটা হচ্ছে 2। তাহলে 3 5 15 বাই কত 2। তাহলে এটা দশমিকে দেওয়া আছে মানে 15 অর্ধেক কত 7.5, 7.5। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ওই দ্বিতীয় যে ত্রিভুজটা আছে তার অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে কত 7.5। তাহলে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি কোনটা? আমরা বি দাগেরটা। তারপরে চারেটা দেখো, বলছে sin থিটা প্লাস cos থিটার ক্ষুদ্রতম মান, যেখানে থিটার মানটা বলছে 0 থেকে সমান বা 0 বড় এবং 90 এর সমান বা 90 থেকে ছোট, এই মানগুলা নিতে হবে। আর এখানে বলছে তার জন্য এর ক্ষুদ্রতম মান সব থেকে কম মান কত হবে। তো সাপোজ ধরো এখানে তুমি যদি sin 0 ডিগ্রি বসাও, তো এখানে sin 0 ডিগ্রি প্লাস cos 0 ডিগ্রি পেয়ে যাবে। তো sin 0 ডিগ্রির মান কত বলো 0, আর cos 0 ডিগ্রির মান কত 1। তাহলে একবার কত পেয়ে যাচ্ছ 1 পেয়ে যাচ্ছ। একবার থিটার মান যদি কি বসাও 30 বসাও, তাহলে এখানে পেয়ে যাব sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি। তো sin 30 এর মান কত জানো 1/2, আর cos 30 এর মান কত √3/2। তো এখন লক্ষ্য করো √3 এর মান এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে 2 লসাগু, আর এখানে হচ্ছে 1 প্লাস √3 নাকি। তো তুমি এটা ভাবো √3 এর মান কত জানো 1.732 বাই কত 2। তো এটা পেয়ে যাবে কত 2.732 বাই কত 2। তাহলে এর ভাগফলটা অবশ্যই 1 থেকে বড় হবে, 2 দশমিক সামথিং। তো 2 দিয়ে যদি 2 এর বড় সংখ্যাকে ভাগ করি তাহলে অবশ্যই 1 থেকে বড়। একই রকম ভাবে যদি তুমি দেখো 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। তো এর মান কত 1/√2, এটার মান কত 1/√2। তাহলে এখানে √2 উপরে হয়ে যাবে 1 + 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 বাই কত √2 না। তো বলে উপরে 2 একটা বড় সংখ্যা, আর √2 এর বর্গমূল অবশ্যই 2 থেকে ছোট, কারণ 4 এর বর্গমূল যদি 2 হয় তাহলে √2 এর বর্গমূল কত হবে অবশ্যই 2 থেকে কম হবে। তাহলে এই মানটা বড় আর এই মানটা ছোট, তাহলে তুমি লক্ষ্য করো এই মানটাও 1 থেকে বড়, এই মানটাও 1 থেকে বড়। একই রকম ভাবে বাকি সমস্ত মান তুমি বসিয়ে রাখো 1 থেকে বড় হবে। এবার শুধু যদি লাস্ট এটা দেখো sin 90 ডিগ্রি, তাহলে কত পেয়ে যাবে বলো sin 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে sin 90 এর মান কত পেয়ে যাচ্ছে 1, আর cos 90 এর মান কত 0। এটার মান কত পেয়ে যাচ্ছে 1। তাহলে তুমি লক্ষ্য করো এখানে সব থেকে সর্বনিম্ন মান
শুধুমাত্র শূন্যর ক্ষেত্রে আর 90 ডিগ্রির ক্ষেত্রে পাবা যেটা হচ্ছে 1, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু 1 থেকে বেশি পাবা। তাহলে মানে থিটার মান যদি 0 আর 90 এর সমান বা তার মধ্যবর্তী হয়, তাহলে এইরকম আকার মানে রাশি সব থেকে ক্ষুদ্রতম মান কত পাবো আমরা? 1 পাবো। তো এটা এত ভেঙে ভেঙে দেখালাম, তাই এটা তোমরা থিওরি হিসেবে মনে রাখতে পারো অথবা যুক্তি দিয়েও দেখানো যাবে, কিন্তু এটা আমি তোমাদের ভেঙে ভেঙে দেখালাম, আরো অন্যান্য প্রসেস থাকতেই পারে। তো এটা একটা নিয়ম। তাহলে এটা উত্তরে কত পেয়ে যাবো আমরা? বির আগেটা সঠিক উত্তর। নেক্সট 5এরটা দেখো। 5এর প্রশ্ন কি বলছে? বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2। তাহলে এখানে আমি সংক্ষেপে এইভাবে লেখা উচিত না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। আর এর মানটা কত বলা আছে? r/2। বলছে তির্যক উচ্চতা বলছে 2l, মানে l এর মানটা কত? 2l। তারপরে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, এই 4টা অপশন আছে, 4টার মধ্যে কোনটা হবে? তো কার কথা বলা আছে দেখো? লম্ববৃত্তাকার শঙ্কু। আর লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা? পাই আর ইন্টু আর প্লাস এল, নাকি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখানে দেখো পায়ের মানটা কত? পাই আর এর মানটা কত বসাবো? r/2। আবার এই আর এর জায়গায় কত বসাবো? r/2 প্লাস, আবার বলছি সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের জায়গায় পাই, আর এর জায়গায় কত লিখবো আমরা? r/2, আর এল এর জায়গায় কত লিখবো তাহলে এখানে? 2l। তো এখান থেকে আমরা কি করছি? 2 কমন নিচ্ছি, এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি। তাহলে এখানে পেয়ে যাবো আমরা r/4, আর এটা পেয়ে যাবো আমরা l। কারণটা লক্ষ্য করে, এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে 2 আর 4 কেটে যাবে, একটা 1/2 r/2 থাকবে, মানে এই জিনিসটা, আর এটার সঙ্গে এটা গুণ করে এটা। তো আমি যেটা বলছিলাম যে 2 কমন নেওয়া মানে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ এখান থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 2l, আর এটাকেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে r/2 ইনটু পাশে একটা 2 বসবে, মানে কত হয়ে যাবে? 4। এটা যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকবে পাই আর, আর এলটাকে আগে লিখছি আর r/4 টাকে পরে লিখছি, অর্থাৎ এখানকার সঠিক উত্তর পেয়ে যাবো আমরা ডি দাগেরটা। তারপরে 6 প্রশ্নটা দেখো কি বলছে। বলছে 6, তারপরে 7, তারপরে x, তারপরে y, তারপরে 10, তারপরে 14 যে রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, মানে এই যে x y থাকলো, দেখো 6 এর পর 7, x y এর মান কত জানি না, তারপরে 10, 14, তো এখানে যে সংখ্যাগুলো আছে দেখো ছোট থেকে বড় আকারে লেখা আছে না, কিন্তু x y এর মান বলছে এমন ভাবে আছে যাতে করে অবশ্যই 7 এর থেকে x এর মানটা বড় হবে, আর x এর মান যেটা হবে সেটা অবশ্যই x থেকে y এর মানটা আবার বড় হবে, আবার y এর মানটা এমন হবে না যেটা আবার 10 থেকে বড় হয়ে যায়। অর্থাৎ বলা আছে এটাকে, এই রাশিগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। তারপরে বলছে যদি রাশি তথ্যের মধ্যমা 15 হয়, মধ্যমা মানে কি? তাহলে যে মধ্যখানে আছে, মধ্যমা মানে যে মধ্যখানে আছে, তাহলে বলছে x প্লাস y এর মান কত হবে? তো চেয়েছে x প্লাস y এর মান, নাকি? তাহলে দেখো টোটাল কটা সংখ্যা আছে? 6টা, নাকি? 1 2 3 4 5 6। তাহলে 6টা তথ্য, মানে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 6। n টা যুগ্ম না অযুগ্ম? তো n যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা বের করার একটা সূত্র ছিল, তাহলে মধ্যমার একটা সূত্র ছিল যে হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস অনতম পদ, মনে আছে? হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস অনতম পদ, নাকি? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1/2, আর এখানে n/2 তম মানে 6/2, মানে 3 নম্বর পদটা। তাহলে এখানে 3 নম্বর পদ কি আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে এটা ডাইরেক্ট লিখছি আমরা x, আর তারপরে n/2 প্লাস 1 মানে 6/2, 3 প্লাস 1 মানে 4তম পদ, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4তম পদটা কি? y। তো বলছে এই যে মধ্যমা, এই মানটাই বলা আছে বইয়ে কত? 15। তাহলে এইখানে শর্ত অনুসারে এইরকম লিখতে পারি আমরা যে মধ্যমা মানিত তাহলে 15। এটা যদি আমরা সরল করি এই দুইটার সঙ্গে গুণ হয়ে যাবে না, তো x প্লাস y সমান কত পেয়ে যাবো? তাহলে 30। তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি সি দাগেরটা।
ডাইরেক্ট করেও হবে, এদিক থেকে দুটো বাদ, এদিক থেকে দুটো বাদ। ঠিক আছে, এত বড় করার দরকার ছিল না, এটা থিওরি দিয়ে বললাম। আমরা এরকম ভাবে করতে পারতাম। মধ্যমা মানে কি, যে মধ্যখানে আছে, তো মধ্যখানে তো এখন দুটো সংখ্যা আছে, এদিক দেখো টোটাল 6টা, এদিক থেকে যদি 2টা বাদ দাও, এদিক থেকে দুটো বাদ দাও, তাহলে এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই কে যোগ করে আমরা অর্ধেক করলে কি পাবো, মধ্যমা পাবো। আর এই মধ্যমাটার উত্তরটাই বলা আছে কত, 15। এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারছি এক্স প্লাস ওয়াই সমান কত, 30। তাহলে এরপরে আয়সা 2 এর প্রশ্ন পড়তে কি বের করতে বলছে, বলছে শূন্য স্থান পূরণ করো, আর যে কোনো কটা বলছে 5টা, তাই তো। তো একের প্রশ্ন পড়ো কি বলছে, বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আমরা যেটা শর্ট মানে সূত্র জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে কত n, নাকি যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস, আর যদি হ্রাস বলতো তাহলে মাইনাস। এখানে পি এর মানটা কত বলা আছে, পি বলা আছে, পি এর মানটা কি বলা আছে, পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, আর এর মানটা কত বলা আছে 2r, আর n এর মানটা কত বলা আছে। তাহলে এই সূত্রে যদি মানগুলা বসাই, তাহলে পি এর জায়গায় পি বসালাম, তাই তো। 1 এর জায়গায় কত বসাবো 1, আর এর জায়গায় কত বসাবো 2r বাই 100, তারপরে কত হবে, তাহলে হ্যাঁ এটা কেটে দিবা, তাহলে 50 পেয়ে যাচ্ছি। তাহলে লেখা উচিত এই জিনিসটা 1 প্লাস আর বাই 50, তারপরে n, এই ফরম্যাটটা রাখবা। এটা ভুল না, তবে এটা বেশি ভালো, যেহেতু কাটছে। অ্যাকচুয়ালি যে কোনো উত্তর আমাদের লঘিষ্ঠ আকারে লিখতে হয়, লঘিষ্ঠ মানে সব থেকে কাটাকুটি করে যে অংশটা থাকবে সেটা। তো 2 এর প্রশ্ন কি বলছে, বলছে x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক x। তাহলে একটা সংখ্যা বলছে x প্লাস 2 আর একটা বলছে x মাইনাস 3, এর মধ্য সমানুপাতি বলছে কি x। তাহলে x এর মান কত হবে, তোমাদের ওই অনুপাত চ্যাপ্টার এটা দেওয়া আছে। তো তিনটা সংখ্যা যদি অনুপাতে থাকে, সমানুপাতে থাকে, তাহলে আমরা লিখতে পারবো প্রথমটা বাই দ্বিতীয়টা। তাই প্রথমটা হচ্ছে x প্লাস 2 আর দ্বিতীয়টা হচ্ছে x সমান আবার দ্বিতীয়টা বাই কত, তৃতীয়টা। এটা সমাধান করলে উত্তর কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে x প্লাস 2 এর সঙ্গে আমরা x মাইনাস 3 কে গুণ করব, আর x এর সঙ্গে x গুণ করে পেয়ে যাবো x স্কয়ার। x গুণ x কত হয়ে যাবে, তাহলে x স্কয়ার, x গুণ মাইনাস 3x মানে মাইনাস 3x, 2 ইনটু x মানে কত 2x, 2 গুণ 3 মানে হচ্ছে 6 সমান x এর স্কয়ার। তাহলে ax স্কয়ার কেটে দিতে পারবো, এখানে থাকছে 2টা x থেকে 3টা x বাদ দিলে মাইনাস 1টা x, এটা মাইনাস 6 সমান কত 0, বা মাইনাস x সমান ডান দিকে গিয়ে কি হবে প্লাস, এই মাইনাস কে ডান দিকে গেলে লিখতে পারবো কত, তাহলে উত্তরটা শূন্যস্থানে কি পেয়ে যাবো আমরা -6। তিনটা দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। কোশ্চেনটা বুঝতে পারলা, বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করছে না, এই শর্তে সব থেকে বেশি কতটা স্পর্শক অঙ্কন করতে পারবা। তাহলে এই দুটো স্পর্শক, সাধারণ স্পর্শক কাকে বলে না, তো কোনো একটা সরল রেখা যদি দুটো বৃত্তের স্পর্শক হয়, তাহলে সেই সরল রেখাটাকে বলা হবে ওই বৃত্ত দুটো সরল সাধারণ স্পর্শক। তাহলে আমরা এই বরাবর একটা আঁকতে পারি, যেটা দুটো বৃত্তকে ছেদ করছি, তাহলে একটা পেলাম। এই বরাবর আঁকতে পারি, এই বরাবর আঁকতে পারি, আর এই বরাবরও। তাহলে সর্বাধিক সংখ্যায় কটা স্পর্শক আঁকতে পারবো, তাহলে বাকি দুটো আরো মনে করিয়ে দিই। যদি বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করে থাকে, তাহলে কটা হবে, উপরে একটা, নিচে একটা, আর মিডিল বরাবর একটা। যদি স্পর্শ করে থাকে তাহলে 3টা, আর যদি একটার ভিতরে অন্যটা ঢুকে থাকে অর্থাৎ তাহলে দুটো, একটা উপর আর একটা হচ্ছে নিচে। এইখানে কিন্তু আর আমরা কোনো সাধারণ স্পর্শক পাবো না। জোর করে যদি আঁকতেও যাও তাহলে এটা কিন্তু স্পর্শক হবে না, কারণ এটার স্পর্শক হতে গেলে একটা বিন্দুতেই ছেদ করতে হবে, বা এইটার যদি স্পর্শক অঙ্কন করো তাহলে এখানে একটা বিন্দুতেই ছেদ করতে হবে। তাহলে যদি পরস্পরকে স্পর্শ করে না থাকে, তাহলে সর্বাধিক সংখ্যায় কটা স্পর্শক পাবো, 4টা। যদি স্পর্শ করে থাকে তাহলে 2টা, 3টা, আর এখানে যদি অন্ত স্পর্শ করে থাকে তাহলে এখানে শূন্য স্থানে কি পেয়ে যাচ্ছি আমরা 4টা। নেক্সট 4 এর প্রশ্ন পড়ো।
বলছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার এবং টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে? তাহলে টাওয়ার অবশ্যই কোন ভাবে দাঁড়িয়ে থাকবে? লম্ব ভাবে, সোজা ভাবে। আর বলছে টাওয়ারের গোড়া থেকে কিছুটা দূর থেকে তুমি তার উপরের দিকে তাকাচ্ছ, কত ডিগ্রি কোণে সেটা তাকাচ্ছ যেটা বলা নেই, এটার মান তোমাকে বের করতে বলছে, থিটার মান। এখন যদি এটা ABC নামকরণ করে দাও, তো বলছে টাওয়ারের উচ্চতা কত? টাওয়ারের উচ্চতা মানে AB এর মান হচ্ছে 100√3, আর বলছে যে গোড়া থেকে 100 মিটার দূরে, মানে এটার মান কত? বেশি। তাহলে এখানে বলছে যে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছো। তাহলে এখান থেকে দেখো, এই ধরে নাও যে থিটা কোণে দেখছে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে অবশ্যই আমরা tan থিটা সমান কি লিখতে পারবো? লম্বের মান বাই ভূমির মান। তাহলে 100√3 বাই কত লিখবো? তাহলে এখান থেকে tan থিটা এটা বাদ, তাহলে √3। এখন আমরা ভাববো tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রি। তাহলে tan টা দুই দিক থেকে যদি বাদ হয় তাহলে থিটা সমান, তাহলে এখানে কত ডিগ্রি উন্নতি কোণে পাবো? 60 ডিগ্রি উন্নতি কোণে। নেক্সট 5এরটা বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে এমনি আমরা নিরেট গোলকের আয়তন জ্ঞানের সূত্র জানি 4/3 পাই r3 নাকি? তো r এর মানটাই কত বলা আছে? 2r। তাহলে তার কিউব লিখবো। তাহলে এখান থেকে লিখতে পারছি 4/3 পাই r এর কিউব মান 2r এর কিউব মানে হচ্ছে 8, r কিউব 8 গুণ 4, 4 8 32/3 পাই r কিউব। তাহলে শূন্যস্থানে বসবে কত? 32/3 পাই r কিউব। নেক্সট 6টা দেখো, বলছে x1 x2 x3 ডট ডট করে xn এর গড় যদি x বার হয়, তাহলে বলছে 2a/3 x1 2a/3 x2 2a/3 x3 এরকম করে ডট ডট করে এদের গড় কত হবে সেটা বের করতে বলছে। তাহলে লক্ষ্য করো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, বলছে x1 x2 ডট ডট করে যে xn অবধি আছে এদের গড় হচ্ছে কত? x বার। তো আমরা গড় মানে জানি যে টোটাল যতটা তথ্য দেওয়া থাকবে তাকে যোগ করব আর সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো x1 x2 x3 করে ডট ডট n অবধি আছে, মানে টোটাল কটা x আছে এখানে? nটা। তাহলে সবগুলাকে যদি আমরা যোগ করে দিই আর তাকে যদি আমরা n দিয়ে ভাগ করে দিই তাহলে এটাই পাবো গড়, অর্থাৎ x বার সমান কি পাবো আমরা? এই জিনিসটা x বার সমান পেয়ে যাবো আমরা এই জিনিসটা। তো এখন বের করতে বলছে এটার গড় কত। তাহলে এটার গড় মানে কি? 2a/3 x1 2a/3 x2 ডট ডট করে এখানে লাস্ট অবধি লিখতে বলছে, তার মানে হচ্ছে লাস্টেরটা দাঁড়াবে এরকম 2a/3 xn। তাহলে এখানে x1 x2 x3 এরকম টোটাল কটা পদ আছে? n টাই না? তাহলে আমরা যদি এটাকে যোগ করে n দিয়ে ভাগ করে দিই তাহলে এই তথ্যগুলোর গড় পেয়ে যাব, এই তথ্যগুলার গড় পেয়ে যাব। তো লক্ষ্য করো 2a/3 প্রত্যেকটা পদে উপরে আছে, তাহলে এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে কি? x1, এটা থাকছে কত? x2 ডট ডট করে লাস্ট অবধি কত? xn বাই কত লিখতে পারবো? n। তো এই টোটাল জিনিসটা মানে তো x বার, তাহলে আমরা সামনে লিখতে পারবো 2a/3 x বার। তাহলে শূন্য স্থানে বসবে এই জিনিসটা। তো দেখো তারপরে সত্য মিথ্যা তুমি বলা আছে যে কোনো 5টা করতে বলছে। তো পরীক্ষায় যদি পড়ে দেখা গেল যে এইটা জানছো না তুমি, এই 3টা পারছো আর এইটা পারছো, আর তোমার সবটা মানে উত্তর করার ইচ্ছা আছে, তাহলে তুমি আগে এই 3টা করবা, তারপরে এই 3টা করবা, তারপরে যেটা কনফিউশন আছে সেটা লাস্টে করবা। বুঝতে পারলে? আর যদি একবারে কনফিডেন্স ভালো থাকে যে হ্যাঁ আমার 5টাই ঠিক আছে, তখন ওইভাবে করবা। তো চলো একের প্রশ্ন পড়ি। বলছে কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা 150 টাকা 250 টাকা একই সময় পরে তাদের মূলধনের অনুপাত হবে বলছে 4:5:3। তো আমরা জানি লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কি হয়? সমান হয়। তাহলে যেহেতু একই সময় পরে বলছে তাহলে এগুলাকে আর কোনো সংখ্যা দিয়ে গুণ করার দরকার নেই, ডাইরেক্ট এদের অনুপাত বের করাই মানে হচ্ছে মূলধনের অনুপাত বা লাভের অনুপাত সমান হবে। তাহলে একে দেখো সংখ্যাগুলা কি আছে? 200, তারপরে হচ্ছে কত? 150, তারপরে হচ্ছে কত? 250। তো আমরা যদি 50 দিয়ে ডাইরেক্ট কাটি তো 4টা 50-এ 100, 3টা 50-এ 150 আর 5টা 50-এ 250। তাহলে উত্তর হওয়া উচিত 4:3:5। কি দেওয়া আছে?
4:5:3, এই জন্য এটা কি হবে তাহলে মিথ্যা। দুইটা বলো। বলছে এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস জেড এক্স এবং জেড স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স ওয়াই হয়, তবে ভেদ ধ্রুবক তিনটি গুণফল কত? এই অঙ্ক আমরা করেছি। এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস কত ওয়াই জেড, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস কত জেড এক্স, তারপরে বলছে জেড স্কোয়ার ভ্যারিজিয়াস কত এক্স ওয়াই। তো এখান থেকে যদি আমরা তিনটা ভ্যারিজিয়াস আছে নাকি, তাহলে k1 k2 k3 তিনটা আমরা ধ্রুবক ধরবো আর এদের গুণফল বের করতে বলছি। তা এখান থেকে আমরা কি লিখতে পারবো তাহলে এক্স স্কোয়ার সমান k1 yz, এখান থেকে কি লিখতে পারবো ওয়াই স্কোয়ার সমান k2 zx, আর এখান থেকে লিখতে পারবো জেড স্কোয়ার সমান k3 xy। এটাকে দিয়ে দাও 1 নাম্বার সমীকরণ, এটা 2 আর এটা দিয়ে দাও 3 নাম্বার সমীকরণ। তাহলে এই 1 2 3 এই তিনটা সমীকরণকে যদি আমরা গুণ করি, তো গুণের নিয়ম হচ্ছে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ, তাহলে কি লিখতে পারবো x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার, আর ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ গুলা গুণ, তাহলে ডান পক্ষ হচ্ছে এখানে k1 yz ইনটু এটা পেয়ে যাব k2 zx, আর এটা পেয়ে যাব k3 xy। তাহলে এইটা লক্ষ্য করো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, ডান দিকে k1 k2 k3, k1 k2 k3 লিখছি। দেখো তো x এখানেও আছে এখানেও আছে, তাহলে টোটালটা তো গুণ ডান পক্ষের রাশিগুলা, তাহলে পেয়ে যাবো কত x স্কয়ার। একই রকম ভাবে y আর